আমার টার্গেট যে আমি পাগল হই আর ছাগল হই ওইটা সময়ই বলে দিব। যে অনলাইনে তো যেকোনো একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আমার পরিচিতি আইনে আমি টাকা কামানোর সোর্স আমি বাই করবই। হুম। তো এক পর্যায়ে এভাবে করতে না টিকটকে ওইরকম ভাবে ইয়া হয় না। তো এক পর্যায়ে টিকটক পয়সা দেয় না। না পরে আপনার টিকটকে এখন কি পয়সা দেয়? সরি, না এখনো দেয় না। টাকা পয়সা পাবো। বিশ্বাস করেন, আমি আপনাদের একটা কথা বলি, টিকটকে যে পরিমাণ আমাদের ছেলেমেয়েরা যে পরিমাণ সময় দেয়, উইথ ডিউ রেসপেক্ট, টিকটকে যদি জানি না এখন কি অবস্থা, আমি যেহেতু টিকটক করি না, এই পরিমাণ এনার্জি বা এই পরিমাণ সময় যদি তারা ইউটিউবে বা ফেসবুকের মাধ্যমে দিত, তাহলে অনেকেই বড়লোক হয়ে যেত। অনেকে টিকটক আমাদের বর্তমান বাংলাদেশে তো সবাই টিকটক নিয়ে ঝুঁকা পড়ে রয়েছে। টিকটক নিয়ে আমরা জানে না, টিকটক বাদ রাইখা তারা যদি ইউটিউব ফেসবুকে যোগে তাদের লাইফ সেট, দেশেরও লাভ এতে, দেশেরও লাইফ সেট হয়ে যেত। ট্রু। তো এটা হয়তো অনেকেই বুঝে না, এটা অনেকেই বুঝেই না। এবং টিকটকের মনিটাইজেশন করা উচিত, আমি জানি না আপনারা হয়তো তো যাই হোক এক পর্যায়ে আপনার টিকটক করতে এক পর্যায়ে আপনার মোটামুটি একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। মানে আমি তখন সৌদি সার্ভারে ভিডিও তৈরি করি। মানে সার্ভার দুইটা, একটা বাংলাদেশের সার্ভার আর একটা হচ্ছে সৌদি সার্ভার। তখন সৌদি সার্ভারে মানে একটা ভিডিও আপলোড দিয়া কাজের সাইডে গেছি গা। কি ভিডিও করতেন? ওই আপনার বিভিন্ন গানের সাথে সাথে হচ্ছে লিপসিং করতেন। হ্যাঁ, ওগুলাই করতে ওই সময়। হ্যাঁ, একটা ভিডিও ইয়া করে গেছি, তখন কাজের সাইডে কিছু অনেক বন্ধু বান্ধব বলতেছে, কিরে তুই কি টিকটক ভিডিও বানালি, তোর ভিডিওর সাথে না সবাই ডুয়েট করতেছে। ও আচ্ছা। আমি কই কি ভিডিও বানাইলাম, পরে হাইসা কেমনে জানি একটা ভিডিও দিছিলাম, ওই সালমান খানের আফগান জালেবি তো অনেকেই ডুয়েট করছে। ভিডিওটা ভাইরাল হওয়ার পর আমার আরো নেশা জাগলো যে ভালো কিছু তো একটা করতে হবে। তার পাশাপাশি কিন্তু আমি কষ্টের কাজও করি। মানে সৌদি আরবের দাম্মামে যারা থাকে তারা কিন্তু বলতে পারবে যে সৌদি আরব দাম্মামের আবহাওয়াটা কতটুকু খারাপ। যারা সৌদি আরবে থাকবে তারা বলতে পারবে রতুবা কি জিনিস। কোনো রোদ থাকবে না, শরীর অটোমেটিক ঘামবো। মানে আপনি বাইরে টিকতে পারবেন না, আপনি বাইরে যে স্বাভাবিকভাবে দাঁড়ায় থাকবেন আপনার শরীর গাইমা, মানে প্যান্ট শার্ট সব ভিজা যাবো, আপনার শরীর দুর্বল হয়ে যাইব। এত বাজে ওয়েদার, এত বাজে ওয়েদার, এত ধুলাবালি গেছে। আপনার এই ধুলাবালির মধ্যে আপনার ওই দেশের টেইলার আছে। আপনার আমি যে জায়গায় কাজ করতাম ওইটা হচ্ছে আপনার সৌদি আরবের আল কাতিফে থাকতাম, কাতিফের ভিতরেই থাকতাম, কিন্তু আমাদের এরিয়াটা ছিল জারোদিয়া। আর আমি যে এরিয়াটার মধ্যে কাজ করতাম, মানে যেমন ধরেন আমার একটা সাইড দেওয়া থাকে যে ওই সাইডটা পুরাটা, ওই এলাকা পুরাটা মহল্লা আমার পরিষ্কার রাখতে হবে, কোনো ময়লা টলা থাকা যাবে না, কোনো পেপার থাকতে পারবো না। তো ওই সাইডেই আপনার আমি ডিউটি করতাম, পেপার পরিষ্কার করতাম। আমার কাজই ছিল মানে সকাল 6টা থেকে নিয়ে বিকেল 4টা পর্যন্ত পেপার পরিষ্কার করা। তারপরে সেফটি হচ্ছে বুরুশ মারা, আপনি ওই যে ঝাড়ুর মতনই রাস্তা বুরুশ মাইরা, মানে বালুগুলা এক সাইড করা বাতাস দিয়ে। হ্যাঁ, বাতাস দিয়ে না, ওই আপনার বুরুশ আছে ওই দেশে বুরুশ, তো ওইগুলা করতাম। তো আমার ওই সাইটেই আমার এরিয়ার সাথে আশকারি ক্যাম্প আছে, যেটা হয় সেনাবাহিনীর ক্যাম্প। ওই বিশাল বড় মানে গর্ত ছিল সেনাবাহিনীর ক্যাম্পের অনে। আপনার ওই ক্যাম্পের অনে মানে বড় বড় টেইলার আছে না বাংলাদেশে, ওই রকম সৌদি আরবে বড় বড় টেইলার আছে। মানে বিভিন্ন বিল্ডিং এর ভাঙ্গা কাঁচরা মাছরা ওই টেইলারে করে নিয়ে ওই আশকারির অনেক গর্তটা ভরতেছে। ওই সৌদি আরবের বিল্ডিং ভাঙ্গার মধ্যে আপনার বিভিন্ন লোহা টোহা থাকে, বিভিন্ন লোহা পিতল তার তামা বক্কর চক্কর অনেক কিছু থাকে। তো এইগুলা ফালাইতো টেইলারে। আমরা আবার কি করতাম, 15-20 জন লেবার সবাই ওই টেইলার ফালানোর সাথে সাথেই কে কার মতন মানে লোহাটাই না এক সাইড করবো, মানে এটা ধুলাই মাটি অন্ধকার, মানে যে টেইলার কোনো খবর নাই, যেমনি পারো এটা টোকাও। হ্যাঁ, যে যেভাবে পারে, মানে একটা টেইলার যদি ঢালে, একটা টেইলারের পিছনে যদি 15-16 জন লোক থাকে, তাহলে মানে একটা কারাকারি বাইজা যায় না, যে কার আগে কে কতগুলা মাল নিব। তো ওইভাবে আমি ওখানে আপনার সম্ভবত 1 বছর মানে ওই ট্রেইলারের আমি শুধু মাল ঢুকাইতাম 1 বছর। ওখান থেকে আমি 1 বছরে টাকা ইনকাম করছিলাম আপনার সম্ভবত 13-14 লক্ষ টাকা, মানে 1 বছরে। তো ওখানে হঠাৎ করে কোনো একদিন ওখানে কাজ করার সময়, মানে একটা ট্রেইলার ঢালার সময় অনেকগুলা লেবার, তো আমি হারাহারি করে মানে তাড়াতাড়ি করবার যাইয়া আমার হাতের উপর ওই ট্রেইলার দিন একটা মানে পাথরের খণ্ড পরে আমার হাতটা একটু দেখান। এই যে হাতটা দেখতেই পাচ্ছেন, আপনার হাতটা দেখলে বুঝবেন। আমার এই হাতটা কিন্তু এরকম ছিল, কিন্তু এখন এই যে এরকম। আমার অনেকেই জিজ্ঞাসা মানিক ভাই আপনার এই হাতে কি হয়েছিল, তো এই হাতের উপর একটা আপনার পাথর পড়ে, মানে পাথর পইরা এই যে আঙ্গুলটা, এই যে আঙ্গুলের মাথাটা, এটা টোটালি ভাঙ্গা, মানে এই যে এরকম, মানে এইটুকুনের মধ্যে কোনো ইয়া ছিল না,
বস ছিল না। এখানে তাবুকটা পরার পর মানে পাথরটা পরার পর এখানে মাংস বলতে কোনো কিচ্ছু ছিল না, শুধু এই যে হাতের রগটা দেখা যাইতো, এই যে হাতের রগটা। আর এই আঙ্গুলটা এই যে যে এখানে একটা ফাড়া আছে, এই আঙ্গুলটা হুম। খাইরা একবার এদিকে আইসা পড়ছিল, আর এই যেখানের মাংস ছিল না। আহা, এভাবে তো এভাবে একটু ক্যামেরায় দেখেন। হ্যাঁ, এখানে এখানে কোনো মাংস ছিল না, অবশ্য দাগটা যদিও নাই, কিন্তু এই আঙ্গুলটা এই ফাইরে একবার সেই দিকে এসে পড়ছিল। আর এই যেখানে যে আপনারা দাগ দেখতে পাচ্ছেন, এখানে কোনো কিচ্ছু ছিল না। তারপর যায় এখন আমি চিন্তা করতেছি যে হাতের যে অবস্থা, এটা তো আমার নিজের ট্রিটমেন্ট করাবার গেলে অনেক টাকার ব্যাপার, 20-25 হাজার রিয়াল, এত টাকা আমি পাম কই। তারপর যে আমি যার কাছে মাল বিক্রি করতাম, পরে ওরে ফোন দেওয়া হয়েছে যে ভাই, আরেক লেবারে ফোন দিছে মানিকগঞ্জেরই, ওই আমার সাথে কাজ করতো, ওর নাম হচ্ছে বাবু। তো এই ফোন দিছে যে ভাই মানিকের তো এইরকম এরকম অবস্থা, তাহলে আপনি একটু গাড়িটা নিয়ে আসেন হসপিটালে যাই। পরে হ্যাঁ গাড়ি নিয়ে এসে, গাড়ি নিয়ে আসার পর ছোটোখাটো হসপিটালে দেখাই, ওনারা না করে যে এটা আমাদের হসপিটালে ট্রিটমেন্ট সম্ভব না। পরে বরিশালের একজন ফোরম্যান ছিল, উনি অত্যন্ত ভালো মানুষ, আমি ওনার রেসপেক্ট করি, এমনকি ওনারে আমি অনেক ভালোবাসি, কারণ আমার এই হাত কাটা নিয়ে উনি অনেক দৌড়াদৌড়ি পারছে। ওনার বাড়ি হচ্ছে বরিশাল, এমনকি ওনার নাম হচ্ছে মোবারক ভাই, আমরা মোবারক ভাই বলে ডাকতাম। আমাদের প্রত্যেকটা লেবারের অনেক ছাড় দিত, অনেক ভালোবাসতো, কাজের জন্য কোনো সময় প্যারা দিত না। তো যাই হোক, এক পর্যায়ে উনি ফোরম্যান, পরে আমার অনেক ভালোবাসতো। পরে ওনার গাড়ি দিয়া এখন বলতেছে যে হাতের যে অবস্থা, এটা তো তোমার নিজের টাকা দিয়ে ট্রিটমেন্ট করানো সম্ভব না। পরে উনি বললো যে পরে আমাদের কোম্পানির যে হেড অফিস দামামে, ওখানে নিয়ে গেল, যে ওখান থেকে তোমার একটা পেপার বাই করে কোম্পানি থেকে পারমিশন নিয়ে এসে, যে তুমি কোম্পানির কাজ করার সময় তোমার এই হাতটা হয়ে গেছে, যাতে তোমার কোম্পানি থেকে একটা পেপার দেয়, ওই পেপার দিয়ে জানি আমি তোমার চিকিৎসা করাইতে পারি। তোর পরে উনি কোম্পানি থেকে একটা গুছি পেপার নিয়ে আসলো, গুছি পেপার নিয়ে আসার পর পরে আমরা বড় একটা হসপিটালে গেলাম। হসপিটালের নামটা আমার মনে আসতেছে না, কিন্তু সৌদি আরবের ভিতরে সবচেয়ে বড় হসপিটাল যেটা আর কি। পরে ওই হসপিটালে নিয়ে গেল, আমি প্রচুর ব্যথা করতেছে হাতের মধ্যে, সহ্য করতে পারতেছি না। তো অনেকে আমাদের ক্যাম্পে অনেকে বলতেছে যে মানিকের হাত কাইটা হালাইতে হইব, আর হাত ওইটা থাকবো না, এই সে হাতেন বক্কর চক্কর। আমি তো শুই না, মাথা নষ্ট, যদি এই বয়সে হাত কাইটা হালাইতে ও ভাই সারা। পরে লন্ডনের একটা ডক্টর, উনি বলতেছে যে তুই কোনো চিন্তা করিস না, তোর হাত সব ঠিক থাকবে, তোর আঙ্গুলও কাটবো না। মানে এখানে একটা পিন ঢুকাই দিছিল, এই যে আঙ্গুল এখানে ভাঙ্গা গেছিল, পরে পিন ঢুকাই দিছিল যাতে আঙ্গুলটা ঠিক থাকে। পরে এই জন্যই আমি কিন্তু বলেছিলাম যে 3D বলা হতো এই কাজগুলোকে। কি পরিমাণ ডেঞ্জারাস আপনারা চিন্তা করে দেখেন, কি পরিমাণ ডিফিকাল্ট। ডেফিনেটলি স্টার্টি ওয়ার্ক, কারণ ধুলা, বালি, ময়লা, যেখানে স্ক্র্যাপ, কিছু অর্থ আছে সেটার জন্যে জীবন বাজি রেখে টানাটানি। এই জন্যে যারা রেমিটেন্স পাঠায় দেশে, এদেরকে কোন চোখে দেখা উচিত বাংলাদেশে একটু চিন্তা করা উচিত আমাদের। সব কিছুতে বাংলাদেশের সমস্ত নাগরিক সমস্ত সুযোগ সুবিধাতে এদেরকে প্রায়োরিটি দেওয়া উচিত, যে কোনো কিছুতে। আমি তো এত ধুলাবালির মধ্যে কাজ করছি যে দেখা গেছে যে দুপুরে যদি দেখা গেছে আমি দুপুরে তো আর ক্যাম্পে যাইনি, আমি দুপুরে যে সময়টুকুন পাইতাম ওই সময়টুকুন কাজ করতাম, কাজ করে আবার যে কোনো একটা গাছতলার মধ্যে শুয়ে থাকতাম, যে কোনো একটা ছায়া জায়গার মধ্যে শুয়ে থাকতাম। দামামে আবার এমন হয়েছে কি, দামামে প্রচুর ধুলাবালি উড়ে, দেখা গেছে দুপুরে যদি আমি শুয়ে থাকতাম, এত পরিমাণে ধুলা আসতো, মানে ধুলায় পুরো শরীর মানে ছায়া যাইতো, মানে চেহারাটা চেনা যাইতো না। মানে আমার মাথার মধ্যে সৌদি আরবের সবসময় কাজের সাইডে আমি একটা গেঞ্জি বাইন্দা রাখতাম, কারণ আমার চুল এমনিতেই পাতলা, যদি গেঞ্জি বাইন্দা না রাখি তাহলে ওই বালি যায় আরো চুল যাইব গা। তো আবার যখন দুপুরে ঘুমাইতাম তখন ওই আপনার মুখের মধ্যে গেঞ্জি রেখে তারপরে ঘুমাইতাম। মানে পরে দেখতাম যে যখন ফোরম্যানেরা অন্যান্য লেবার আবার নিয়ে আইসা কাজের জন্য পাঠাইতো, তখন দেখতাম যে পুরো শরীরে ধুলাবালি, মানে অস্থির অবস্থা। তো যাই হোক, আমি প্রচুর ধুলাবালির মধ্যেও কাজ করছি, অনেক ধুলাবালি। ওইটা আমার কোম্পানিতে যারা আছে তারা বলতে পারবে যে আমি যে আজকে এই জায়গায় হিস্টোরিটা বলতেছি, তারা এই হিস্টোরিটা দেখলে অবশ্যই বলবে যে আমি কি পরিশ্রম করছি, শুধুমাত্র আমার ওই কোম্পানির ক্যাম্পে বলতে পারবে। এমনকি আমার কোম্পানির ক্যাম্পে যে সমস্ত লেবার আছে তারা সবাই বলতে পারবে যে আমি ওই কোম্পানিতে কি পরিশ্রম করছি। আমার ওই কোম্পানিতে যদি কোনো নতুন লেবারও যায়, তাদেরকে বলে যে মানিক ভাই কিভাবে এত টাকা কামাইলো, কিভাবে কি করলো, ওনারা এখনো বলে যে মানিক ভাইয়ের মতন পরিশ্রম করতে গেলে তোমার এই পৃথিবীতে 2বার করে জন্ম নেওয়া হল লাগবে, তাও তুমি মানিক ভাইয়ের মতন পারবা না। আমার সবাই ওই কোম্পানির ক্যাম্পে ফোরম্যান লেবাররা যে জিন বইলা ডাকতো, যে একটা জিনের পক্ষেও সম্ভব না যে সকাল 6টায় ডিউটিতে আইসা রাইতের 10টায় বাজে যাইয়া তারপর আবার রাইতের 11টা 12টা পর্যন্ত রান্না বান্না করে খাইয়া
2টা তারপর পর্যন্ত আবার টিকটক করে 2টা পর্যন্ত টিকটক করা, বিভিন্ন ভিডিওর মানে প্ল্যানিং করা, এটা কারো পক্ষে সম্ভব না। আমি তো ডিউটিতে যাই অনেক সময় ঝিমাইছি, ঘুমের জন্য আমি কান্না করছি যে আল্লাহ তুমি আমার কি জীবন দিলা। মানে টাকা কামাইতাম ঠিক আছে, কিন্তু ঘুম হচ্ছে এমন একটা জিনিস, একটা মানুষের যদি ঘুম ঠিক মতো না হয় তাহলে কিন্তু তার মানে মেজাজ একটা চরম মেজাজ একটা ভাব খারাপ থাকে। থাকে, শরীর খারাপ থাকে, সবকিছুতেই ডিস্টার্ব। তো তো যাই হোক, আমার কোম্পানির কাছ থেকে পেপার নিয়ে যাওয়ার পরে যে এখানে চিকিৎসা করলো, দেখা গেছে আমার এক হাত দিয়ে সবকিছু করতে হইতো। প্রবাস হইলে এমন একটা জিনিস, আল্লাহর কাছে সবসময় কই আল্লাহ যে প্রবাসে কাউরে তুমি অসুস্থতা দিও না। তো আমার এই হাতটা যাওয়ার পর আমার অনেক কষ্ট হয়েছে, অনেক রান্না বান্না করা, খাওয়া। তখন ওই 1 মাস যদি আমি মেসে খাইছি, কিন্তু এক হাত দিয়ে তো আর সবকিছু করা যায় না, অনেক কষ্ট হয়। পর এক পর্যায়ে আমার এই হাতটা সুস্থ হয়ে যায়। তো আমি যেই জায়গায় ইনজুরিতে গেছিলাম, আমার এই হাতটা ওইটা আশকারি ক্যাম্পের ওখানে, ওটা তো সরকারি একটা প্রজেক্ট। ওখানে যেহেতু আমি ইনজুরিতে গেছি, আমাদের বলদিয়ার লেবার যারা আছে তাদেরকে নিষেধ করে দিছে ওই দেশের আশকারি, যে তোদের লেবার এখানে আসার পর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তোদেরকে এখানে কাজ করবার মানে দিব না। মানে আশকারি যেখানে গর্তের ময়লা আবর্জনা ফালাইতেছে ওই জায়গায় আমরা সব লেবারের মানে রড যেগুলা ওইগুলা নেওয়ার জন্য, বিভিন্ন আসবাবপত্র নেওয়ার জন্য সবাই কারাকারি করতাম। তো এক পর্যায়ে আশকারি ওনাদেরকে নিষেধ করে দিছে, তোরা এখানে আর কাজ করতে পারবি না। পরে 1 মাস পর আমি সুস্থ হইলাম। পরে আমি মনে মনে চিন্তা করলাম, আমারে তখন অনেকেই কয় যে তোর লিগে আমাকে এতগুলা মানুষের হক নষ্ট হইলো, আমরা আর কাজে যাইতে পারি না, আমাকে অনেক কাজ করতে দেয় না, ওই জায়গায় মাল টোকানোর জন্য দেয় না। তো এক পর্যায়ে আপনার পুরোটা সুস্থ হয়ে যাওয়ার পর, মানে এখানে যে একটা পিন ছিল এই আঙ্গুলটা সিধা রাখার জন্য, এখন এই পিনটা বাইর করার সময় কোম্পানি বলতেছে যে তোর আর ট্রিটমেন্ট আমরা করাইতে পারবো না, কারণ তোর ট্রিটমেন্ট করাইতে করাইতে অলরেডি 16-17 হাজার রিয়াল আমাদের চলে গেছে। এখন যেটুকুন আছে ওটা নিজের টাকায় তুই করগা, ঠিক করগা। তো এখানে একটা পিন আছে। এখন এই পিনটা বাইর করার জন্য আমি সেম ওই হসপিটালে আরেকদিন গেছি ফোরম্যানের সাথে। ওই ফোরম্যানে নিয়ে গেছে আমার বরিশালের ফোরম্যান। তো এখন এক্স-রে করতেছে, এক্স-রে করার পর বলতেছে পিনটা বাইর করতে হবে। পিনটা বাইর করতে কত টাকা খরচ হইব? পরে বলতেছে যে 4,000 রিয়াল। আর আমি চিন্তা করতেছি যে শুধু একটা পিন বাই করবো তাই 4,000 রিয়াল। তা আমি বলতেছি যে 4,000 রিয়াল এনে দিব না, 4,000 রিয়াল আমি প্রয়োজনে বাংলাদেশে পাঠাই দিব, তাও আমি এই জায়গাতে পিন বাই করবো না। পরে একদিন কাজের সাইডে গেছি, কাজের সাইডে যাওয়ার পর পরে দেখি পিনের মাথা মানে চামড়ার উপর দেয়া হইয়া রয়েছে। পরে আমি কি করছি, আপনার ওই দেশে আপনার যে বাকালা বলে যেটাকে বলা হয় দোকান, তো বাকালার থেকে আমি একটা কেসি নিচ্ছি, একটা ব্লেড নিচ্ছি, আর একটা খেজুর গাছের কাটা নিচ্ছি, যে আজকে এই পিনটা আমি নিজেই বাই করবো। পরে হালকা করে আপনার মানে কেসি দেওয়ার চামড়াটা একটু হালকা করে কাটছি, ব্লেড দিয়ে একটু নাড়াচাড়া দিছি, পরে খেজুরের কাটা দিয়া হালকা একটু নাড়াচাড়া দিয়া পরে টান্দা বাই গিরালাইছি। পরে গেছি এই জন্যই কি আমার 4,000 রিয়াল দিতে হইব। এখানে কিন্তু আবার আঙ্গুলের ভিতরে সিলাই ছিল, মানে ওই পিনটা কিন্তু আটকাই দিছে সিলাইয়ের মাধ্যমে আঙ্গুলের ভিতরে হাড়ের সাথে। তা আমি ওই আপনার হালকা একটু বাইর করে পরে পিনটা টান্দা বাই গিরালাইছি। পরে গেলাম যাই আমার 4,000 রিয়াল সেভ হইল। তারপর হাতে কোনো প্রবলেম হয় না? না, হাতে আল্লাহর রহমতে কোনো প্রবলেম হয় নাই, কারণ ভিতরে যদি আপনার প্রবলেম তো হতে পারতো। মূল কথা হচ্ছে যে সে রিস্কটা নিয়েছে। এই 4,000 টাকা, 4,000 রিয়াল দেশে পাঠাবে, তবুও হাতের এই জায়গাটায় সে খরচ করবে না। অসংখ্য প্রবাসীদের জীবনের গল্প এগুলা, অসংখ্য প্রবাসীদের। আমরা চেষ্টা করছি বিকাশের সহায়তায় এই অনুষ্ঠানটা নির্মাণ করার জন্য প্রবাসীর অন্তরের কথা, এবং আমরা চেষ্টা করছি বাংলাদেশের আনাচে কানাচে সহ এই মানুষদের গল্পগুলো পৌঁছে দেয়া, যে কী পরিমাণ স্যাক্রিফাইসের বিনিময়ে আমাদের রেমিটেন্স খাতে প্রতি বছর প্রতি মাসে শত শত কোটি কোটি টাকা রেমিটেন্স জমা হয়, এবং বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ডের মূল সোপানই হচ্ছে এই রেমিটেন্স। এখানে একজন মানিকের গল্প উঠে আসছে, একজন মানিক মতান্তরে হাজার লক্ষ মানিকের গল্প, আরও অনেক গল্পই আসবে ভবিষ্যতে। জি। তো যাই হোক, পিনটা বাইর করার পর পরে আমরা অনেকেই বলছিল তোর জন্য আমার ওখানে, তোর জন্য আমাদের কাজের সমস্যা হইলো, এখন আর আমাদেরকে যাইতে দে না। পরে আমি চিন্তা করলাম যেহেতু আমার জন্য সমস্যা হয়েছে, তাহলে আমি কাজটা আমি আবার নিজেই যাই শুরু করব। পরে আমি একদিন আপনার ওই প্রজেক্টে গেলাম। পরে ওই প্রজেক্টে যারা যারা কাজ করতো তারা বলতো কিরে তুই সুস্থ হয়েছিস, কই হ সুস্থ হয়েছি। পরে আমি আবার ওই জায়গায় যাই মাল টোকানো শুরু করলাম। পরে আমার দেখা দেখি আবার সব লেবার যায় মাল টোকানি শুরু করলো। পরে এইভাবে কাজ করতেছি, কাজ করতে 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 আপনার 2021 সালের দিকে মোটামুটি অনলাইনে একটা ভালো একটা পরিস্থিতি এসে বললো। মানে তখনও কিন্তু আমি টিকটক ছাড়ি নাই। তো এক পর্যায়ে 2021 সালে আইসা ফেসবুক পেজ খুললাম। পরে আর এই শুরু 2021 সাল থেকে। হ্যাঁ, তো তারপরে আপনি এসছেন টিকটক, টিকটক থেকে আপনি আসলেন ফেসবুকে। হ্যাঁ, হ্যাঁ। পরে আমার বন্ধু বলতেছে যে
বন্ধু তোর তো ইয়া দেখলাম তো বাংলাদেশ টিকটকে দিয়ে পুরা ভাইরাল, হুম। তোর ভিডিও না দুর্দান্ত চলতেছে, তাহলে হুম। তুই এক কাজ কর, ইউটিউবে ভিডিও শুরু কর। আমাকে ধর বেটা, ইউটিউবে ভিডিও আমার এগুলো দেখবো মানুষ, কয় তুই যা পারস চাল চলন যা আছে সব কিছুই তুই তুলা ধর, এইগুলোই মানুষ দেখবো। আমি কই না এগুলো দেখবো না, কয় আরে বেটা তুই কর যা দেয় এটা আমি দেখবো। আচ্ছা, পরে তখন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার 7,000। কি করতেন এই যে এগুলোই ভিডিও করতেন? হ্যাঁ এইগুলোই মানে যে গান টান টিকটকের ভিডিও নিয়ে লিপসিং টিসিং এগুলো করেন, ওইগুলোই নিয়ে ছাইরা দিতাম। তখন পর্যন্ত আপনার রিয়েল লাইফ নিয়ে আপনি দেখান নাই বোধহয়, আপনি যে পাথর টানতেছেন এগুলো করতেছেন, তখন তখন এগুলো দেখান নাই। আপনার একটা ভিডিও ছিল এরকম যে আপনি কোন একটা ডোবা থেকে 2টা মাছ মারছেন, আমি যদি ভুল না বলে থাকি, মাছ মেরে নিয়ে আপনি বলতেছেন যে আজকে এটা ভাজি করে খাবো বা এরকম কোনো কিছু। হ্যাঁ, আমার কাছে এটা দেখে মনে হচ্ছে যে এটা কি শুধুমাত্র উনি মানুষের সিম্প্যাথি পাওয়ার জন্য এটা করতেছে? আসলেই কি বিদেশের জীবন এরকম? এই প্রশ্নগুলো আমার ছিল। তো এখন আমি রাইট নাও আপনার গল্প শুনে আমার কাছে যেটা মনে হচ্ছে, ওকে ফাইন, দিস ইজ দ্য রিয়েল লাইফ। হয়েছে কি আপনার যে বিষয়টা বললেন, হ্যাঁ। সৌদি আরবে কিন্তু লালের মতন একটা সিস্টেম আছে, আচ্ছা, লালার মতন, ওই লালার মধ্যে আপনার তেলাপিয়ার মতন, তেলাপিয়াই ধরা চলে আর কি, তেলাপিয়ার মতন বিভিন্ন ধরনের মাছ যাওয়া আসা করে। ওই দিক থেকে কিন্তু সৌদিরা পর্যন্ত মাছ মাইরা খায়, অনেক বাঙালিরাও খায়। আচ্ছা। তো কাজে আমি ওখান থেকে একটা মাছ মানে উঠাইছিলাম, মাছ উঠাই বলতেছি যে মাছটা যদিও মরা ছিল, হ্যাঁ। ওইটা আপনার ফেসবুক পেজে ছাড়া হয়েছিল তখন 20 মিলিয়ন না 21 মিলিয়ন। ওই সময় ফেসবুকের ভিডিও রিচ অনেক ভালো ছিল, এখন এইরকম চিন্তা করাই যায় না। যাই হোক, হ্যাঁ, তো আপনার কি হলো মানে আপনি যেটা বলতেছিলেন যে ইউটিউবে তখন 7,000 সাবস্ক্রাইবার। হ্যাঁ তখন ইউটিউবে 7,000 সাবস্ক্রাইবার, তখন বলতেছে তুই চলাফেরা বিভিন্ন কিছু তুইলা ধর, এইগুলোই মানুষ দেখবো। জি। তোর লাইফে যেটা ঘটতেছে সৌদি আরবে কিন্তু এইগুলোই তুলে ধর, সৌদি আরবে বিভিন্ন জায়গায় যাইতেছস অথবা কাজের সাইডে তুই কি করতেছস এইগুলোই তুলে ধর, এইগুলোই মানুষ দেখবো। পরে আমি তাই শুরু করলাম যে না, মানুষ তো তাই দেখে, মানে আমার লাইফস্টাইল আমি কিন্তু যা দেখেছি এগুলো সব বাস্তব। এগুলো হয়তো অনেকেই বলে যে তুই মানুষের সিম্পিতি নিয়ে খেলছস, মানুষের ইমোশন নিয়ে খেলছস, হ্যাঁ। এটা আসলে, এটা যারা ভাবে তারা সম্পূর্ণ ভুল। হয়তো আপনার শোতে আজকে এই বিষয়টা ক্লিয়ার করতেছি যে আসলে এগুলো আমার ভুল ছিল না। আমার সৌদি আরব লাইফে এত খারাপ সময়ও গেছে, হুম। মানে কাজের সাইডে এত, মানে আমি যেই কাজগুলো দেখেছি এগুলো 100% সত্য। এটা আমার কোম্পানিতে যারা থাকে, আমার ফোরম্যান যারা আছে তারা বলতে পারবে যে আমি বাস্তবে যেগুলো তুলে ধরছি এগুলো সব বাস্তব। কি কি করতেন আপনি কন্টেন্ট? আমি আপনার ওই দেখা গেছে যে কোনো একটা কাজ করতেছি, কোনো কিছু একটা পাইতেছি, ওই যে বলদের কাজ করতে, হ্যাঁ, হ্যাঁ, ওই যে ডট করে এগুলো টিভি ফ্রিজ পাইলে একটা ফ্রিজ পাইলাম, ওইটাই মানুষের তুইলা দেখাইলাম যে আজকে একটা ফ্রিজ পাইলাম, এটা বিক্রি করবো। হ্যাঁ এটা বিক্রি করবো। অথবা আজকে মানে একটা মাজরার মধ্যে গেলাম, মাজরা মানে ওই যে আপনার যেগুলো আপনার পুরাতন হয়ে গেছে, সৌদিরা ভাঙ্গা চুরা থুয়ে গেছে গা, ওই জায়গায় দেখা গেছে যে বিভিন্ন পিলার মিলার। আপনার ভিডিওতে যেটা দেখা যায়, হ্যাঁ হ্যাঁ মজার বিষয় হচ্ছে যে আপনি যেগুলো স্ক্র্যাপগুলো যখন কালেক্ট করছেন, আশেপাশে কোনো লোকজন নাই, বিরান মরুভূমি, আসলে কি এরকম ফাঁকা? হ্যাঁ এরকম ফাঁকা ফাঁকা জায়গা আছে, অনেক আছে, আচ্ছা। অনেক ফাঁকা আছে। আপনার আমাদের দামামের এই দিক দিয়ে মরুভূমিটা খুবই কম, হ্যাঁ। কিন্তু আমার এখানে দেখা গেছে যে এরকম একটা এরিয়ার মধ্যে আছি যে মোটামুটি আমি ভালোই দূরের মধ্যে কাজ করতেছি, আচ্ছা। যে আহামরি দূর তা না, কিন্তু আপনার মোটামুটি কোনো ভালোই একটা আর কি। পরিত্যক্ত বাড়ি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা গেল বাড়িতে লোকজন থাকে না, এরকম এরকম অনেক জায়গায় আমি দেখেছি। যাই হোক, দেখাতেন এগুলো ভিডিওতে। হ্যাঁ এগুলো ভিডিওতে দেখাইতাম। আমার লাইফে যেগুলো করছে আমি এগুলোই তুলে ধরছি, হয়তো এগুলা নিয়ে অনেকেই অনেক ট্রল Troll করছে, হ্যাঁ। তুই মানুষের ইমোশন নিয়ে খেলছস, আসলেই ভাই আমি মানুষের ইমোশন নিয়ে খেলি নাই, এটা আমার লাইফে এটা গইঠা গেছে, যে ইয়াটা গইঠা গেছে আমি এটাই দেখেছি। অনেকে বলে যে তুই প্রবাসীর মান সম্মান নষ্ট করছস, হ্যাঁ, হ্যাঁ, এটা আমি বলে। তাদেরকে একটা কথা বলতে চাই, ভাই দেখেন প্রবাস হলে এমন একটা জিনিস যে প্রবাসে অনেকে পায়ের উপর পা তুলে খায়, অনেকে গাদার মতন খাইটাও জীবনে কোনো কিছু করতে পারে না। তখন আপনি আপনার পায়ের উপর পা তুলে খাইতেছেন, আমি যে ভিডিওটাই করি না কেন আপনার মান সম্মান কেন নষ্ট হবে? আমি কিভাবে আপনার মান সম্মান নষ্ট করব? আপনি তো আপনি রাজার হালেই চলতেছেন, তাহলে বাংলাদেশে যারা ভিক্ষা করে খাইতেছে তারা কি বড় লোকের কোনো ক্ষতি করতেছে? তাদের কারণে কি বড় লোকের কোনো ক্ষতি হইতেছে ওই ভিক্ষুকের জন্য? তাহলে আমি ওই দেশে কষ্টের কাজ করতেছি, আমার লাইফে কষ্টের কাজ আমার জীবনে দেখা দিচ্ছে, আমি ওইগুলোই তুলে ধরছি, এতে তো আপনার কোনো সমস্যা না, আপনার কোনো চিন্তা হয় না কখনো যে মানিক আপনি নিজে আপনার ব্যক্তিগত ওখানে যে জীবনটা, যে সেটা কথা আমরা আমাদের যেখানে যেটা বলি যে ভাঙাড়ি টোকাই যেগুলো বলি বাংলাদেশে, সো এই ধরনের একটা জীবন যেটা আপনি তুলে ধরতেছেন, হয়তো এটার বিনিময়ে আপনার পয়সা আসবে বা আপনি পয়সার কথাও চিন্তা করেন, প্রথম দিকে হয়তো এটা চিন্তা করেছেন যেখান থেকে আমি পয়সা নিয়ে আসবো, ঠিক আছে, পয়সার কথা চিন্তা করাটা অন্যায় কোনো কিছু না, এটা খুবই লিগ্যাল ওয়েতে চিন্তা, কিন্তু মান সম্মান তো আমাদের দেশে একটা বড় একটা ফ্যাক্ট সামাজিকতার জায়গা থেকে, এই জায়গাটা আপনার কি প্রশ্ন, মানে আপনার উত্তরটা কি আসলে? আমার আমার কখনো মনে চিন্তা হয় হয়নি যে এটা দিয়ে আপনাকে ট্রল করবে, এটা দিয়ে তুই কেমনে পয়সা কামাইছস, এগুলো না, এটার মধ্যে ভালো দিক খারাপ দিক দোনোটাই আছে। আসলেই
এইটার জন্য যে আমার সবাই আমার খারাপ ভাবছে তা কিন্তু নয়। আমারে কিন্তু অনেকেই বলে যে মানিক ভাই আপনি যেটা তুলছেন এটা প্রবাসীদের বাস্তব জীবন আপনি তুলে ধরছেন, এতে প্রবাসীদের মান সম্মান আমার মনে হয় না যে আমার জন্য প্রবাসীদের মান সম্মান নষ্ট হয়েছে। আপনার নিজেরটা মনে যাচ্ছে যে আপনি যখন শহরে গ্রামে আসলেন নিজের পরিবারের কাছে, তারা কিভাবে দেখবে আপনাকে, মানে কিভাবে পয়সা রোজগার করছে, এগুলো নিয়ে আপনার উত্তর কি আসলে? তারা কিভাবে দেখবে আসলে আমি কাজের পাশাপাশি অনলাইন থেকেও আর্নিং করতাম, আমি তো মোটামুটি ভালোই। মানে আপনার নিজের মান সম্মানে কখনো ইয়ে হয়নি আপনার কাছে? আমার মনে হয় না যে এর জন্য মানে আপনি সৎ পথে পয়সা রোজগার করছেন। আমার সৎ নিয়ত যেটা আমার তো এরকম আমি তো চুরি করি নাই, আমি তো ডাকাতি করি নাই। তো সেটাই আমি রাইট চুরি করে খাইছি, ডাকাতি করে খাইছি, আমি কাজ করে খাইছি, কাজ দেখাইছি, অনলাইনে তুলে ধরছি, ব্যাস এইটাই। রাইট এখন Right. আপনি যেভাবে নেন আর কি, রাইট আপনার মন যেভাবে নেয় ওইভাবেই। আর আমার মন আমি মনে করি আমার দিক থেকে আমি 100% পারফেক্ট। ওকে ফাইন। সো যেটা হলো আপনি 2021 সালে ফেসবুকের কথা বলছিলেন, ইউটিউবের কথা বলছিলেন, হ্যাঁ। ওইখানকার আয়ের জায়গায় আসতে চাই। জি, তখন 2021 সাল থেকে আমার আর্নিং শুরু। কত সাবস্ক্রাইবার আপনার এখন? এটা 1.42। 1.42 অনেক। মানিক মিয়া অফিসিয়াল না? হ্যাঁ। মানিক মিয়া অফিসিয়াল, হ্যাঁ বলেন। তো যাই হোক 2021 সাল থেকে মোটামুটি আর্নিং শুরু করলাম অনলাইন থেকে। তখন আমার বন্ধু আমার মানে পেজ ইউটিউব সবকিছু দেখশন করা শুরু করলো। তখন বললো যে আমার তো একার পক্ষে সম্ভব না, তাহলে আমার একটা ছোট ভাই আছে, তাহলে ওরেও আমাদের সাথে নেই। ওর নাম হচ্ছে আলামিন রাজু, ওর বাসা আমাদের বাড়ির পাশাপাশি। এই সৌদি আরব থেকে যত টাকা ইনকাম করে দেখা গেছে যে অনলাইন থেকেও তো তার থেকে কোনো অংশে কম আসে না। ও মোটামুটি আমি সৌদি আরব থাকার পর ঘর বাড়ি কিন্তু সবকিছু সেটেল করে ফেলাইছি। বাড়িতে ঘর বাড়ি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো আমি ভাবলাম যে আমি যেহেতু আমার মায়ের স্বপ্ন পূরণ করতে পারছি, টাকা পয়সা মোটামুটি কামাইয়া ঘর বাড়ি সবকিছু কমপ্লিট করছি, তাহলে এখন একটা ছুটিতে যাই। কতটুকু জায়গার উপরে ঘর করলেন? 18%। 2 শতক থেকে 18%। হ্যাঁ, এটা কি বিল্ডিং করলেন আপনারা? বিল্ডিং দিতে চাই, আপনার বাড়িটাও দেখিয়েছে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিল্ডিং দিতে চাইছিলাম, কিন্তু আমার বাপ মা বলে যে না বিল্ডিং এ থাকার দরকার নাই, আমরা টিনের ঘরই দিব। আমার বাড়ি দেখছেন কিনা জানি না, দেখেছি আমি। তো এরকম ভাবে আমার বাপ এই একটা সিস্টেম করলো যে এইভাবে করি, টিনের ঘর থাকলেও দেখতে সুন্দর দেখা যাইব। তো তখন ফার্স্ট টাইম তখন আমি একবারে আসার নিয়ত যে একবারই জামগা, যেহেতু ইনকাম সোর্স সৌদি আরবে কমে গেছে, না আসাটাই। তখন কি আপনি ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করতেছেন? কত করে ইনকাম করছেন প্রতি মাসে আনুমানিক? এই ধরেন 2.5 লাখ। 2 থেকে তখন হচ্ছে আপনার 2 থেকে 3-এর ভিতরে প্রতি মাসে। হ্যাঁ। আর এখন এই রেশিও যদি বলি? এখনকার বিষয়টা হয়তো সিক্রেটই রাখি। তখন 2 থেকে 3 আসলেও আমি কিন্তু তখনও এতটা পাকাপোক্ত না। মানে টাকা কিভাবে কন্টেন্ট। এই টাকাগুলো কি আপনার অ্যাকাউন্টে আসতো নাকি অন্য কারো কাছে? এটা আমার বন্ধুর অ্যাকাউন্টে আসতো, ওরা টাকা উঠাইয়া আমার বাড়িতে দিয়ে আসতো। আচ্ছা। তো এখনো আলহামদুলিল্লাহ ভালোই, কিন্তু এখনকার বিষয়টা একটু সিক্রেট। ওকে থাকুক, সিক্রেটই থাকুক। হ্যাঁ। তো আপনি চিন্তা করলেন 2023 একবারে পাকাপোক্ত হয়ে দেশে চলে আসবো। দেশে ছিলাম, কিন্তু আপনার পরে ভাবলাম যে না ছুটিতে যাই। আমার মা বলতেছে যে একবার আসার দরকার নাই, তখন আমার ঘরবাড়ি সব কমপ্লিট। তাই আমি বলতেছে যে ঘরবাড়ি যেহেতু করছস তাহলে ছুটিতে আয়। পরে ছুটিতে গেলাম। পরে যাই হোক প্রথম পর্যায়ে আসলাম, তখন একটা তুলপাড় তৈরি হইলো। তোলপাড় বলতে? একটা ট্রেন্ডিং, মানে বিদেশ থাকা অবস্থায় ভিডিও তৈরি করছি, সবাই একটা দেখার আগ্রহ হয়ে যায়। ও আপনার বাড়িতে? হ্যাঁ, প্রতিদিনই লোকজন যাইতো আপনাকে দেখতে। এত পরিমাণে লোক যাইতে আমার মানে মনে করেন যে কয় মাস ছিলাম আমার চোখের ঘুম হারাম হয়ে গেছিল। পর্যায়ে পালাইয়া টাঙ্গাইল আপনার বাসার মধ্যে থাকতাম। মানে তারা এটা বোঝার চেষ্টা করতো না যে একটা মানুষ এত বছর পর বাংলাদেশে আসছে, একটু ঘুম দরকার। হ্যাঁ ঘুমের দরকার আছে, কিন্তু তারা এটা কোনো সময় বোঝার চেষ্টা করতো না। তারপর আমার ঘুম মানে হারাম হয়ে গেছিল, মানে আমি পাগল পাড়ার মতন হয়ে গেছিলাম যে না এইভাবে তো আর টিকা যাইব না। আমি তো বুঝি যে মানুষ ভালোবাসার জন্য আসে, হ্যাঁ, কিন্তু আমি তো আর পারতেছি না, মানে আমার ঘুমের অভাবে আমি ঠিক থাকতে পারতেছি না। পরে এক পর্যায়ে আমি টাঙ্গাইল চলে যাই। টাঙ্গাইল ওখানে এই যে আমার ছোট ভাইয়ের বাসায়, ওখানে থাকলাম। আমি যেখানে বিয়ে করছি ওদের বাসা হচ্ছে ময়মনসিংহ। পরে ওখানে গেলাম, ওর বাবার সাথে দেখা করলাম। পরে বললো যে আমরা বিষয়টা বললাম যে আমি তো আপনার মেয়ের সাথে এরকম একটা সম্পর্ক, আপনার মেয়ের আমি বিয়ে করতে চাই। পরে বললো যে আচ্ছা সমস্যা নাই, তুমি এক কাজ করো, তুমি এখন আপাতত তোমাদের বাসায় যাও, আমরা একদিন আসবো তোমাদের বাসায়। পরে বললাম যে আপনার মেয়েকেও সাথে নিয়ে আসবে। পরে ওরাও সাথে নিয়ে আসছে। নিয়ে আসার পর এই প্রথম দেখলো ও বাড়ি, এর আগে দেখে নাই? না। পরে এক পর্যায়ে নিয়ে আসছে, নিয়ে আসার পর আলাপ আলোচনা হওয়ার পর আমার স্বপ্ন আবার ছিল যে আমি কিন্তু মোটামুটি সাকসেসফুল আলহামদুলিল্লাহ, মানে অনলাইন থেকে ইনকাম আসার পাশাপাশি সৌদি আরব থেকে টাকা কামানোর পাশাপাশি মোটামুটি আলহামদুলিল্লাহ
চলে ভালোই। তো আমারও আবার স্বপ্ন যে বিয়া যেহেতু করবো তাহলে হেলিকপ্টার দিয়েই করবো। আমার বাপেরও স্বপ্ন যে যেহেতু পোলায় বিয়া করবো তাহলে হেলিকপ্টার দিয়ে বিয়া করাই। পরে যাই হোক হেলিকপ্টার ভাড়া করলাম। অনেক দৌড়াদৌড়ির পর অনেক কিছু ম্যানেজ-ট্যানেজ করতে হয়। গ্রাম পর্যায়ে নিতে গেলে বিয়ে-শাদির বিষয় নিতে বিয়ে-শাদির সময় হেলিকপ্টার নিতে গেলে মাঠ পারমিশন, টিসি অফিস থেকে পারমিশন এগুলো দৌড়াদৌড়ি করার পর এক পর্যায়ে পরে আপনার হেলিকপ্টার ভাড়া করলাম। হেলিকপ্টার ভাড়া করার পর হেলিকপ্টার দিয়ে বউ উঠাইলাম। এটাও ভাইরাল। হ্যাঁ, যে আ মা-বাবা সবাই খুশি। তো এখন সংসার করতেছেন। এখন সংসার করতে বিয়ে কতদিন হলো আপনার? বিয়ে আপনার ২০২৩ এর আগস্টে করছি সম্ভবত। আচ্ছা, এত তাড়াতাড়ি ডেট ভুলে গেলে তো সমস্যা, বাড়িতে গিয়ে প্রবলেম হবে। 10ই আগস্ট 10ই আগস্ট করছি। 10ই আগস্ট। আমার মা-বাবার দোয়ার কারণে এমনকি আমি পরিশ্রম করছি বলেই হয়তো এতদূর আসতে পারছি। কারণ আমি যে ঘরবাড়ি করা, তারপরে যে অনলাইন প্ল্যাটফর্মে একটা পরিচিতি লাভ করা, এগুলো তো সবকিছু আমার চিন্তা ভাবনার বাহিরে ছিল। কারণ আমি আগে এমন একটা মানুষ ছিলাম যে মেয়েদের সামনে যাইতেও আমার মানে আমাদের মেয়েদের সামনেও যাইতে আমার শরম করতো। ১০ জন মানুষের সামনে কথা বলতে পারতাম না। আমার মা-বাবা সবসময় আমারে নিয়ে খুশি। তাদের স্বপ্ন ছিল একটা বাড়িঘর। বাড়িঘর করছি, আমি তাদেরকে বইলেও দিছি যে, "আমি তোমার স্বপ্ন পূরণ করবোই যেভাবে হোক, নিজের রক্ত দিয়ে হইলো।" আলহামদুলিল্লাহ মা-বাবার স্বপ্ন যদি পূরণ করতে পারি পৃথিবীতে আর কি আছে? ঠিক লাগে। কি লাগে? কিচ্ছুই না। বাবা কই এখন? বাবা এখন দেশেই আছে। এখন উনি তো আর যান না। না, 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 না। উনি এখনো বাড়িতেই থাকে। উনার চলার জন্য খরচের টাকা-পয়সা দেই। সেটা আপনারা দিয়ে দেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার মায়ে বলছে যে, যেহেতু আরেকটা দেশের জন্য বইসা রইছি যে বলছে, "হ্যাঁ, হবো ইনশাল্লাহ।" আপনার মতো জায়গা থেকে সফল হতে চায়, তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন? আমরা তো অনেক সময় অনেক মানুষ আছি যে বড়, বড় স্বপ্ন দেখি কিন্তু ওই স্বপ্নের জন্য পরিশ্রম জিনিসটা আমরা করতে চাই না। দেখা গেছে যে ১০০% এর মধ্যে 30% যাই আমরা অফলাইনে যাইগা। আমার পক্ষে সম্ভব না। মানুষের পক্ষে সবকিছুই সম্ভব। একটা মানুষ যদি পারে সে সবকিছুই পারবে। আমি বললাম না যে আমরা তো এমনও দিন গেছে যে আমরা একবেলা খাইলে ২ বেলা খাইবারই পারি না। আমার অতীত কখনো আমি লুকাই না। আমি মৃত্যুর আগ পর্যন্ত কখনো লুকামও না। আল্লাহ তাআলা যদি আমারে কোটিপতিও বানায়, শিল্পপতিও বানায়, আমি কখনো আমার এই অতীত আমি বলতে পারব না। তো কাজে একটা মানুষ যদি আপনার টার্গেট নেয় যে একটা স্বপ্ন দেখে যে আমার এই স্বপ্নটা আমার পূরণ করতেই হবে, যে আমার জীবনে কোটিপতি হতেই হবে। তো সে যদি ওই লাইনে যদি হাঁটা শুরু করে, সেখান থেকে যেখানে ১০০% চাইছে ওখানে সে ১০০% না পায়, সে তো 50% পাবে। তো জীবনে যেকোনো কিছু একটা সাকসেসফুল করতে গেলে কারো কথায় কান দেওয়া যাবে না। যে যাই বলুক ওইগুলা বাদ দিয়ে নিজের পথ নিজেরই হাইটা দেখতে হইব। আর নিজের লাইনে নিজেরই চলতে হইব। কঠোর পরিশ্রম করতে হইব। ব্যাস এইটাই। ট্রু, পরিশ্রমী হতে হবে। ট্রু। অসম্ভব সুন্দর একটা এপিসোড, প্রিয় দর্শক এবং শ্রোতা। আমি ধন্যবাদ জানাই বিকাশকে আমাদের অনুষ্ঠানটি পাবলিক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। এবং আমাদের এই যে প্রবাসীর অন্তরের কথা, বিকাশ প্রেজেন্স প্রবাসীর অন্তরের কথা, এটার প্রথম এপিসোড আপনারা দেখলেন। এটা নিয়মিত আসতে থাকবে ইনশাল্লাহ। এবং মানিক ভাইকে ধন্যবাদ যে আমাদের এই অনুষ্ঠানে তিনি সময় দিয়েছেন। আমরা বিশ্বাস করি মানিক ভাইকে দিয়ে শুরু হলো অসংখ্য মানিক, অসংখ্য রত্ন, যারা বাংলাদেশ থেকে গিয়ে নিজের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়টা বিদেশের মাটিতে দিয়ে বাংলাদেশের জন্য যারা রেমিটেন্স নিয়ে আসছেন, নিজের পরিবারের মুখে হাসি ফোটাচ্ছেন, তারা দেশের মঙ্গল করছেন, সেই সব মানিক বা রত্নদের গল্প আমাদের এই অনুষ্ঠানে উঠে আসবে। যদি আপনি তাদের মধ্যে একজন হন, আমাদেরকে মেইল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে sharemystory24@gmail.com। ভিডিওর কোনাতে মেইল অ্যাড্রেসটি দেওয়া আছে। এছাড়া চাইলে আপনি ফোনও করতে পারেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639888877। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকুন। দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।